নারায়ণগঞ্জ থেকে ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। ভোটের সময় আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ফুটবলার আশরাফুদ্দিন চুন্নু এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট এজেড ইসমাইল। আপনাদের দুজনকে স্বাগত ভোটের সময়। আমি আপনাকে তো শুরু করতে চাই যে নারায়ণগঞ্জের খেলার যে ঐতিহ্য, ফুটবলই হয়তো বলবেন, কিন্তু পাশাপাশি আরো অন্যান্য খেলার সঙ্গে তো নারায়ণগঞ্জের ঐতিহ্য গৌরব জড়িত। সেখান থেকে যদি শুরু করেন, নিশ্চয়ই এর সঙ্গে ইসমাইল সাহেব যোগ করবেন। স্বাধীনতার পরে নারায়ণগঞ্জ থেকে আমাদের অনেক খেলোয়াড় জন্ম হয়েছে। তারপরে আমাদের এখানে আমার পরবর্তী পর্যায়ে মুন্না প্রয়াত, জাকির, গাউস, স্বপন, এরকম অনেক খেলোয়াড় হয়েছে, এমিলি, স্বপন। তো এরা নারায়ণগঞ্জ থেকে গিয়ে ঢাকার মাঠকে বিচরণ করেছে। স্বাধীনতা উত্তরও আমার ওস্তাদ আলাউদ্দিন খান সহ অনেকেই, সামাদ ভাই, অনেকেই নারায়ণগঞ্জ থেকে ফুটবল খেলেছে। তো আমরা একসময় ছোটবেলা শুনতাম যে নারায়ণগঞ্জ থেকে প্লেয়ার যদি না যেত, ঢাকায় খেলা বন্ধ থাকতো। আচ্ছা, এত এত খেলোয়াড় যেত। তো মাঝখানে স্বাধীনতার পরে আমরা নতুনভাবে জয়েন করেছি। ইদানিংকালে কোয়ালিটি প্লেয়ারের খুব অভাব পড়েছে। আমরা কোয়ালিটি খেলোয়াড় পাচ্ছি না, বাট কোয়ান্টিটি আমাদের এখান থেকে অনেক যাচ্ছে, এখনো যাচ্ছে। এখনো অনেক খেলোয়াড় ঢাকায় অবস্থান করছে। সেখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রাইমিয়ার লিগ অনেকেই খেলছে, কিন্তু সেই রকম বড় মাপের খেলোয়াড় বের করতে পারছে না। খেলোয়াড় নেই, সেটার একটু অভাব। সারা বাংলাদেশে এটা বিচরণ করছে, সেটা থেকে নারায়ণগঞ্জ বাইরে পড়ে না। তো যার জন্য আমার যে চিন্তা চেতনা ভাবনা, যে ভালো খেলোয়াড় যদি না আসে তাহলে দেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে, নারায়ণগঞ্জের ঐতিহ্য আমি মনে করি একটু বিলীন হবে। আমি একটু ইসমাইল সাহেবের সঙ্গে বলতে চাই যে এখানে যোগ করা যেটা আশরাফুদ্দিন চুন্নু বললেন যে এক সময় নারায়ণগঞ্জ থেকে খেলোয়াড় না গেলে ঢাকায় খেলা হতো না। এখানে কি খেলার চর্চাটা কমে গিয়েছে বা আয়োজনটা কমে গিয়েছে কিনা? খেলার চর্চা ততটা কমে নাই, প্লেয়ারের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু যেটা বললো চুন্নু সাহেব, কোয়ালিটি খেলোয়াড়ের দারুণ অভাব দেখা দিয়েছে। এবং এটা একটা পারিবারিক পরিবেশে ছেলেরা যে বেড়ে উঠছে, সেখানে কিছুটা ঘাটতি আছে। এখন ব্যবসা কেন্দ্র হওয়াতে নারায়ণগঞ্জ, মানে যার কাছেই টাকা আছে সে ব্যবসা করতে পারে। তো ওই খেলাধুলায় সময় দিতে চাচ্ছে না আর কি। এটা আগে যেমন গার্জিয়ানরাও ছিল, খুব উৎসাহী ছিল। যেমন চুন্নুর সময় চুন্নু খেলাধুলা করেছে, চুন্নুকে ফলো করে অনেকেই খেলতে গেছে, বা পরবর্তীতে মুন্না, এমিলি এদেরকে ফলো করেছে। তো এখন আসলে ওরকম ফলো করার মতো কোয়ালিটি খেলোয়াড় নাই, যার কারণে খেলোয়াড়ের সংখ্যাও কমে যাচ্ছে। স্থানীয়ভাবে আপনি যেহেতু জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আছেন, খেলার আয়োজন কিরকম হচ্ছে? খেলার আয়োজন আমি বলবো যে এটা সারা দেশের মতো একই অবস্থা আমাদের। যেটা আগে সব জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে সমস্ত খেলা হতো, এখন ফুটবলটা আলাদা হয়ে গেছে। ফুটবল এটা ফিফার ইনস্ট্রাকশন অনুযায়ী এটা আলাদা করা হয়েছে, কিন্তু যার কারণে এই সাংগঠনিকভাবে ফুটবল অ্যাসোসিয়েশন যেটা, তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাদের নিজস্ব মাঠ নেই, মাঠ সব জেলা ক্রীড়া সংস্থার কাছে। মাঠ আছে, মাঠ তবে কম, সংখ্যায় কম, পপুলেশন অনুযায়ী সংখ্যায় খুবই কম মাঠ। লিগ হয়, স্থানীয় লিগটা এটা নিয়মিত হচ্ছে না, যার কারণেই মানে বর্তমানে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। স্থানীয় লিগ নিয়মিত হচ্ছে না, এটা আসলে সারা দেশের মতো আমাদের নারায়ণগঞ্জে একই অবস্থা। স্পন্সরের প্রবলেম, এত ব্যবসায়িক। আসলে আমি এটা আমাদের দুর্ভাগ্য বলবো। নারায়ণগঞ্জ হচ্ছে স্মৃতি, যেটা আপনার চিটংয়ের পরেই পরে আমি মনে করি ব্যবসা কেন্দ্রিক একটা স্মৃতি। সেই স্মৃতিতে আমি ডিএফ এর প্রেসিডেন্ট ছিলাম লাস্ট পর্যন্ত, বিভিন্ন জনের কাছে গিয়েছি, আশ্বাসও পেয়েছি, আলটিমেটলি তারা এগিয়ে আসেনি। তারপরও আমরা লাস্ট পর্যন্ত ঢাকা থেকে আমাদের নারায়ণগঞ্জেরই একটা ছেলে ব্যবসা করছে, তার কাছ থেকে আমরা স্পন্সর নিয়ে আসছিলাম। গতবার আমরা খুব ভালোভাবে জাঁকজমকপূর্ণভাবে একটা লিগ শুরুও করেছিলাম, কিন্তু আলটিমেটলি এটাও শেষ হয়নি। যাই হোক, তো আমি মনে করি যে নিয়মিত যদি চর্চা না থাকে, নিয়মিত যদি খেলাধুলা না থাকে, কম্পিটিশন যদি না থাকে, সেখানে কোয়ালিটি বের হবে না। যেহেতু কম্পিটিশনের অভাব, সেহেতু আমি মনে করি কোয়ালিটি বের হয়ে আসছে না। তো আমাদেরকে নজর দিতে হবে যে রেগুলার বেসিসে টুর্নামেন্ট, আন্ডার 16, আন্ডার 19,
তারপরে ধরেন স্কুল পর্যায়ে স্কুল সবচেয়ে বড় জিনিস স্কুল, ইন্টার স্কুল। আমরা কিন্তু ইন্টার স্কুল প্রোডাক্ট, আমরা ইন্টার স্কুল খেলেছি, মানে মার কাট অবস্থায় ছিল আমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল আর জগন্নাথ হাই স্কুল। ফাইনাল হতো যেন মনে হচ্ছিল যে নারায়ণগঞ্জ দুই ভাগে বিভক্ত, আপনাদের সময়কার আবাহনী মোহনের উত্তেজনা, এরকম উত্তেজনা ছিল। তো সেই স্কুল ফুটবলটা হারিয়ে গেছে। তার পরবর্তী পর্যায়ে আমরা ইন্টার কলেজ খেলেছি, ইন্টার ইউনিভার্সিটি খেলেছি। এই সমস্ত ফুটবল আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে। এইগুলোকে যদি আমরা ঠিক মতো রপ্ত না করতে পারি, এগুলোকে আমার যদি পুনর্জাগরণ না করতে পারি, তাহলে কিন্তু ফুটবল আর জেগে উঠবে না এই দেশে। এবং যে কথাটা বলা হলো যে স্কুল পর্যায়ে আপনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বা নারায়ণগঞ্জ জেলা শহরের মধ্যে এই অঞ্চলে আপনি স্কুল পর্যায়ের খেলাটা কি ঠিকমতো হচ্ছে কিনা ফুটবল? স্কুল আমরা পর্যায়ে এই পর্যন্ত ফুটবল নিয়ে কথা বলছি, সেই জন্য স্কুল পর্যায়ে ফুটবলটা যেটা আন্তঃ স্কুল ফুটবল আগে যেটা হতো, যেটা যে জাঁকজমক ছিল, এখন সেটা নাই। স্কুল এক সময় আমরা সংগঠন করতে গিয়ে দেখেছি যে ইন্টার স্কুল খেলায় 6, 7 বা 8টা টিম নারায়ণগঞ্জে পার্টিসিপেট করে, এদের মধ্যে কম্পিটিশন হয়, এদের মধ্যেই চ্যাম্পিয়ন রানার্স আপ হচ্ছে। কিন্তু এখন এই নারায়ণগঞ্জ পৌর এলাকায় যেটা বলি, সিটি কর্পোরেশন এলাকায় অনেক স্কুল প্রায় 50-60টা মতো স্কুল এবং মাদ্রাসা আছে, কিন্তু দেখা যায় সেখানে যখন আন্তঃ স্কুল খেলা শুরু হয় সেখানে পার্টিসিপেশন থাকে 5, 6 বা 7টা স্কুল, বাকিরা আসে না। এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ যারা, তারাও এই ফুটবলের পিছনে পয়সা খরচ করতে চায় না। হ্যাঁ, ফুটবলের পিছনে পয়সা খরচ করতে চায় না সেটা বললেন। এখন আপনারা তো সবাই বলবে ক্রিকেটের জোয়ার, কিন্তু নারায়ণগঞ্জ পাশেই একদম সিটি কর্পোরেশনের পাশেই ফতুল্লাহ ক্রিকেট স্টেডিয়াম আছে। এখানে যে স্টেডিয়াম আছে, ক্রিকেটের জোয়ারটাই কিরকম পাশাপাশি ফুটবলের লোক হলেও নিশ্চয়ই অন্যান্য খেলার প্রতিও ওনার আগ্রহ আছে এবং উনি চান যে নারায়ণগঞ্জ যে নানা জায়গা থেকে খেলা উঠে আসুক, শুটিং, ক্রিকেট, সব জায়গাতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সিটি কর্পোরেশন এই খেলাকে কিভাবে আগের গতিতে ফিরে আনতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে দর্শক ভোটের সময় বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আমরা নারায়ণগঞ্জের খেলাধুলা নিয়ে কথা, জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত ফুটবল ছাড়া অন্যান্য খেলাধুলার কি অবস্থা এখানে, ক্রিকেট, কাবাডি, শুটিং, আরো নানা। ফুটবল ছাড়া ক্রিকেটে বর্তমানে তো সারা দেশেই ক্রিকেটের একটা জোয়ার আছে, এটা নারায়ণগঞ্জের বাইরে নয়, নারায়ণগঞ্জেও এই জোয়ারের অংশ। তো ক্রিকেট মোটামুটি বিগত বেশ কয়েক বছর যাবতই নিয়মিত হচ্ছে খেলা। এটা নিয়মিত হচ্ছে খেলা, কোনো কারণে কোনো সিজনে একটা খেলা না হলে পরবর্তী সিজনের শুরুতে সেটা আমরা শুরু করতে পারছি, বা ক্লাবগুলিও আগ্রহ সহকারে খেলছে। যেমন এই সাম্প্রতিককালে গত 5 তারিখে আমাদের গত বছরের যে লিগটা, সেটার ফাইনাল হলো এই গত 5 তারিখে। আচ্ছা, 2015-র লিগ শেষ হলো 2016-তে। তো যাই হোক, আমরা আবার 2016 যে লিগ, সেটাও খুব শিগগিরই শুরু করতে যাচ্ছি, সেটার প্রস্তুতিও আছে। তো একটা কথা আমি বলতে চাই, যেটা যে ক্রিকেট ক্লাবগুলি আর ফুটবল ক্লাবগুলির মধ্যে কিছুটা মানে দূরত্ব আছে। যেমন ক্রিকেট ক্লাবগুলি তারা নিজেরাই আগ্রহী হয় খেলাটা কখন শুরু হবে, কখন তারা অংশগ্রহণ করবে এটার জন্য। আর ফুটবল শুরু করতে যেয়ে দেখি আমরা যে নানান আবদার, নানান বায়না, তো সেগুলি পূরণ করতে করতেই পরে আর লিগ চালানো সম্ভব হয়ে ওঠে। ফুটবল ক্রিকেট দুইটা নেই, এরকম আছে অল্প, দুই একটা ক্লাবের এরকম আছে। তো অন্যান্য খেলার মধ্যে যেমন শুটিংয়ে আমাদের নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ইদানিং বেশ ভালো ফলাফল করছে জাতীয় পর্যায়ে, এবং আগামীতেও এটা অব্যাহত থাকবে আশা করি। সুইমিং যেটা ছিল আমাদের, একসময় ছিল যে সুইমিংয়ে আমাদের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ সুইমিংয়েই শুধু আছে 5 থেকে 6 জন। সাঁতারু ছিলেন। হ্যাঁ, তো এখন আমাদের এখানে যেটা নাই, সুইমিং পুল নাই। আগে আমরা পাড়া মহল্লায় যে পুকুরগুলি ছিল বা খাল নদী ছিল, সেখানে অনুশীলন করেই খেলা তৈরি হয়েছে। এখন তো ওগুলি আর অনুশীলন করার যোগ্য নাই, পুকুর খাল সবই ভরাট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো আমরা জেলা ক্রীড়া সংস্থা থেকে চেষ্টা করছি, এবং খুব শীঘ্রই হয়তো একটা সম্ভাবনা আছে যে নারায়ণগঞ্জে একটা সুইমিং পুল
করার জন্য। ইতিমধ্যেই ক্রীড়া পরিষদের এরা এসে এবং ইনডোর স্টেডিয়াম আছে নাকি? ইনডোর স্টেডিয়ামও নাই, ইনডোর স্টেডিয়াম এবং সুইমিং পুল দুইটাই একসঙ্গে একটা প্রজেক্ট গেছে। এটা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। ক্রিকেটে জাতীয় পর্যায়ে খেলোয়াড় বা প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলোয়াড় কিরকম যোগান দিতে পারছে না? ক্রিকেটে যেমন কয়েক বছর আগেও জাতীয় দলে 2-3জন প্লেয়ার থাকতোই, সেখানেও কিছুটা ভাটা পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক দলগুলোতে 1-2জন করে খেলোয়াড় সুযোগ পাচ্ছে এবং আশা করি তাদের মাঝখান থেকে জাতীয় দলে চলে আসবে খেলোয়াড়। আমি একটু আশাবাদের জন্য আপনার কাছে যাই যে ফুটবলের কথা বলছিলেন ইসমাইল সাহেব, যে আবদার দলগুলোর ফুটবলে যখনই ফুটবল লিগের আয়োজন করা হয় তখন বিশেষ আবদার উঠে ফুটবল ক্লাবগুলো থেকে। আসলে এটা অ্যাকচুয়ালি গরিমসি অর্থনৈতিক দৈন্যতা আমি বলবো। যে ধরেন গত বছর আমরা যখন ফার্স্ট ডিভিশন লিগ শুরু করতে যাই, আমরা প্রত্যেকটা ক্লাবকে 1 লক্ষ টাকা অনুদান দিতে হয়েছে। তারা অনুদান ছাড়া খেলবে না। তারপরেও তাদেরকে দিয়েছি যে খেলার স্বার্থে। আমি স্পন্সর থেকে পেয়েছিলাম, আমি তাদের প্রত্যেকটা 12টা ক্লাবকে ডিস্ট্রিবিউশন করেছি। তারপরেও তাদের নানান ধরনের আবদার থাকছে। তো আজকে আমি বলবো যে ক্লাবগুলি যদি এগিয়ে না আসে, সামাজিকভাবে যদি আমরা ফুটবলের পৃষ্ঠপোষকতায় না এগিয়ে আসি, তাহলে কিন্তু এই খেলাটাকে ধরে রাখা ভেরি ডিফিকাল্ট। আমি বিশেষ করে নারায়ণগঞ্জের ব্যাপারগুলি বলছি। তো এখানে আমি বলবো যে সিটি কর্পোরেশন আমাদেরকে ফার্স্টে গত 3-4 বছর আগে তারা স্পন্সর করেছিল আমাদেরকে পৌরসভা গোল্ড কাপ টুর্নামেন্ট, এবং সিটি কর্পোরেশন একটা টুর্নামেন্টও করেছিলাম আমরা। তো আমরা যেই মাঠটায় মেইনলি নারায়ণগঞ্জে প্রথম ফুটবল খেলাটা হতো, এই আলাউদ্দিন খান থেকে আরম্ভ করে তখন পিয়ার আলী ছিল, নুরুল্লাহ ভাই ছিল, মারা গেছেন, আমিনুর ভাই ছিলেন, আলিম ভাই ছিলেন, এরকম বড় বড় খেলোয়াড় কিন্তু জন্ম হচ্ছে যে জিমখানা মাঠটা। এই জিমখানা মাঠটা অবহেলিত অবস্থায় পড়েছিল। গত বছর খানিক আগে একটা টেন্ডারের মাধ্যমে মাঠটাকে একটা পূর্ণাঙ্গ মাঠ হিসেবে রূপান্তরিত হচ্ছে। এখন এটা একটা সুন্দর একটা ফিল্ড হয়েছে, যেখানে চারিদিকে ওয়াকওয়ে হয়েছে এবং একটা মাঠ হয়েছে যেখানে ছেলেরা প্র্যাকটিসও করতে পারে, টুর্নামেন্টও করতে পারবে। তো আমি বলবো যে ফুটবলকে বাঁচাতে হলে শুধু খেলোয়াড়, কর্মকর্তারা না, যারা সামাজিকভাবে এস্টাবলিশ, ব্যবসায়িকভাবে যারা এস্টাবলিশ, সবাইকে এগিয়ে আসতে হবে। এই খেলাটা হচ্ছে গণমানুষের খেলা, এদেশের একটা প্রাণের খেলা। এই খেলাটাকে যদি হারিয়ে যায়, তা আমার সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিরাট বিরূপ প্রতিক্রিয়া হবে। এবং এই যে কিছুটা তো যেটা ইসমাইল সাহেব বলছিলেন যে ক্রিকেটেও একটু ভাটা পড়েছে ফুটবলের মতোই, এবং সেটাকে ওই একই কারণ যে একটু যে সবাই এখন আর খেলার দিকে যেতে চাচ্ছে না। যদিও ক্রিকেটের জোয়ার আছে, তারপরেও এখানকার যারা তরুণ বা কিশোর আছে তাদের ওই ব্যবসার দিকেই তাদের ঝোঁক। এইটা একটা নারায়ণগঞ্জ সিটিটা হচ্ছে ব্যবসায়িক একটা সিটি। সবাই দেখে যে ঘুম থেকে উঠেই দেখে ব্যবসা করলে পয়সা পাওয়া যায়। তো টার্গেটটা তো সবারই পয়সা, যে রাতারাতি একটা কিছু করতে চায় সবাই, কিন্তু সবাই একটা কম্পিটিশন যেন হয়ে গেছে। ওই লক্ষ্য কেন নেয় না যে আমরা আগে আশরাফুদ্দিন চূর্ণ হয়ে নেই তারপর ব্যবসায় যাবো? আমি আমার কথাটাই বলি। এক সময় যখন খেলতাম তখন কিন্তু আমার একটা টার্গেটই ছিল যে আমি খেলাধুলা করে নিজেকে স্টাবলিশ করব, আমি খেলাধুলা করে এদেশের একটা চূর্ণ সৃষ্টি হব, মানে এই একটা টার্গেট ছিল। কিন্তু এখনকার ছেলেদের মধ্যে আমি সেই জিনিসটা খুব অভাব দেখতে পাই। তারা মনে করে যে আমি আজকে খেলছি, কালকেই যদি আমি ব্যবসা করে কোটিপতি হতে পারতাম। তো এই যে টার্গেটটা, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। খেলোয়াড় চূর্ণ আগে না ব্যবসায়ী চূর্ণ আগে? এখন এটা একটা কম্পিটিশন হয়ে গেছে আমাদের সবার মধ্যে। আমি দেখতে পাই, আমি একটা বড় টিমের সঙ্গে আছি, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে আসছি। আমি প্লেয়ারদের মধ্যে যে জিনিসটা দেখতে পাই সেটা নিশ্চয়ই আমার কাছে খুব খারাপ লাগে, যে ডেডিকেশনের অভাব। ঠিকমতো প্র্যাকটিস করে, প্র্যাকটিসের পরে যে তাকে একটু রেস্ট নিতে হবে, ঠিকমতো খেতে হবে, সেদিকে নজর নাই। তার নজরটা হচ্ছে খেলাটা শেষ করা মাত্র আমি আমার কাজে যাব, অর্থাৎ আমি আমার নতুন কিছু খুঁজতে যাব। এই জিনিসগুলো যদি যতদিন পরিহার না করা যাবে, ততদিন কিন্তু আমি ভালো খেলোয়াড় হতে পারবো না। আপনার কাছে ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে একটু বললেন, অন্যান্য খেলার ক্ষেত্রেও যাব, পাশাপাশি আমি একটু বিরতিতে যাব। এসে দুজনের কাছে জানতে যাব যে এই যে মাঠ ধরে রাখা, মাঠ, নতুন নতুন মাঠ আবিষ্কার করা, অনেক মাঠ হারিয়ে গিয়েছে আমাদের শিল্পাঞ্চল, যেহেতু এই অঞ্চলটি ব্যবসায়ের কারণে। তারপর স্কুল ভিত্তিক মাঠগুলো হারিয়ে যাচ্ছে কিনা, বা মাঠ ধরে রাখার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ভূমিকা এবং খেলাধুলার পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন কতটুকু ভূমিকা রাখতে পারে বা রাখছে, সেটা নিয়ে দুজনের কাছে শুনবো। আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, ভোটের সময় বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো নারায়ণগঞ্জে ভোটের সময়। সঙ্গে থাকবেন
এজেড ইসমাইল এবং আশরাফুদ্দিন চুন্নু। আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা যদি একদম তৃণমূলের খেলাধুলার কথা বলি তাহলে তো ওয়ার্ড থেকেই শুরু করা, যে মেয়র যারা ছিলেন বা নির্বাচিত হয়ে আসবেন তারা তো একরকম ভাবে মানে কেন্দ্র থেকে সেটা দেখছেন, বা এখানে ওনাদের পক্ষে একা করা সম্ভব না, কারণ একটা জেলা পরিষদও আছে, নানা রকম সংস্থা এখানে কাজ করছে। সেখানকার সীমাবদ্ধতার কথা বলেন এবং পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক যে একটা উদ্দীপনা তৈরি করা। এটা আমি গত মেয়র যে ছিলেন আমি তার কাছে বারবার গিয়েছি এবং সে আমাকে অনেক সহযোগিতা করেছে। এটা সত্যি কথা, ফুটবলের জন্য সে আমাকে যে মাঠটা করে দিয়েছে, প্রায় 1 কোটি টাকার উপরে খরচ করে সে মাঠটা করে দিয়েছে। এবং আমি তাকে বলেছিলাম যে সমস্ত মাঠগুলি নারায়ণগঞ্জে আছে যেগুলি খেলার অনুপযোগী সেগুলোকে ঠিক করে দেওয়ার জন্য সে বলেছিল যে আমি একটা একটা করে করব। তো সময় শেষ হয়ে গেছে। আমি আশা করছি যদি যেই আসুক, আমি আশা করছি নারায়ণগঞ্জে এই মাঠগুলিকে তৈরি করতে হবে, খেলার উপযুক্ত করে দিয়ে ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত করে দিতে হবে, যেখানে ছেলেরা নিঃসন্দেহে খেলতে পারবে এবং নারায়ণগঞ্জের সুনাম বয়ে আনতে পারবে। সেই চেষ্টাটা মেয়রদের করতে হবে। এবং স্কুল ভিত্তিক খেলাটাকে, স্কুল ভিত্তিক যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা যখন খেলতাম এটা কিন্তু স্কুল ভিত্তিকই হতো, সারা বাংলাদেশটা অর্গানাইজ করতো কেন্দ্র থেকে, শিক্ষা বোর্ড করছে, সেইটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। সেইটাকেই আবার পুনরুজ্জীবিত করতে হবে। আমি যদি নারায়ণগঞ্জ বেসড হয়ে করি সেটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, সেটা জেলা ক্রীড়া সংস্থা করতে পারে। জেলা ক্রীড়া সংস্থা যদি দায়িত্ব নিয়ে করে সেটা সিটি কর্পোরেশন যারা আসবে তাদেরকে সম্পৃক্ত করতে পারে, ডিসিকে সম্পৃক্ত করতে পারে, এদেরকে নিয়েই এই কাজটা করতে হবে। এবং এই যে খেলা আয়োজন বা এই যে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে এবং খেলোয়াড় তৈরির ক্ষেত্রে যে এখানে সিটি কর্পোরেশন ছাড়াও যে নানা সংস্থার যে সমন্বয়, সেখানে সমন্বয়হীনতা বা সমন্বয়ের সংকট নিয়ে যদি আপনি বলেন। সমন্বয়হীনতা বলতে এখানে যেমন স্কুল পর্যায়ের যে খেলাটা, এটা একটা আলাদা একটা কমিটি আছে, স্কুল মাদ্রাসা ক্রীড়া কমিটি। এরা জেলায় বা উপজেলায় এরা খেলার আয়োজনটা করে এবং জেলা পর্যায়ে যেটা হয় সেটাতে জেলা ক্রীড়া সংস্থা সম্পৃক্ত হয়। এছাড়াও অন্যান্য যে টুর্নামেন্টগুলি হয় জুনিয়র পর্যায়ে, সেটা জেলা ক্রীড়া সংস্থাও কিছু করে, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনও কিছু করে এবং পাড়া ভিত্তিক যে ক্লাবগুলি আছে তারাও সেটা করে। তবে এটাতে আগে যেমন এটাতে আগ্রহ সহকারে সবাই আসতো, এখন সেটার অভাব দেখা দিয়েছে, পৃষ্ঠপোষক কমে গিয়েছে। এবং যেটা আমাদের ক্রিকেট ফাইনাল ছিল, সেই ফাইনালের শেষে আলাপ প্রসঙ্গে আমাদের প্লেয়াররাই বলতেছিল যে নারায়ণগঞ্জে এখন খেলার প্রতি আগ্রহ হারিয়েছে ছেলেপেলেরা এই গার্মেন্টসের কারণে। কারণ 20-25 হাজার টাকা পকেটে নিয়ে সকালে বাসা থেকে বেরোলে গার্মেন্টসে এটা ওটা সাপ্লাই করে 2-3 হাজার টাকা রাতে চলে আসে, বাসায় ফিরতে পারে। তো ছেলেদের আগ্রহটা ওদিকেই বেশি, মানে সে কেন মাঠে খেলতে যাবে। এবং এটাও যে আপনি যেটা বলছিলেন সেই সমস্যাটা, তাহলে এই যে এখানে কি এই যে অনেক জেলাতে বা অনেক বিভাগ পর্যায়ে অবশ্য আছে যে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমি, সেদিকে সিটি কর্পোরেশন বা সম্মিলিতভাবে নারায়ণগঞ্জে সেরকম উদ্যোগ নেওয়া যায়। আসলে আমাদের এখানে কিন্তু অনেকগুলি আপনার একাডেমি আছে ছোট ছোট, যারা নিজেদের ব্যক্তি উদ্যোগে করছে, যার জন্য নারায়ণগঞ্জের ফুটবলটা এখনো বেঁচে আছে। তো এখানে আমার জানা মতে 9 থেকে 10টা আছে, যারা বিভিন্নভাবে এখানকার যারা আগে ফুটবল খেলেছে, তারা রিটায়ার্ড করে কোচ হয়েছে, নিজেদের ইচ্ছাই ওই সমস্ত লোকজনই এখন এই 9টা-10টা ট্রেনিং ক্যাম্প করে ঢাকায় খেলোয়াড় পাঠাচ্ছে। এদেরকে যদি ঠিকমতো পৃষ্ঠপোষকতা করা হয়, এদেরকে যদি ঠিকমতো সহযোগিতা করা হয়, তাহলে আমি মনে করি এখান থেকে কোয়ালিটি প্লেয়ার বের করা যাবে। এবং সেক্ষেত্রে তো আবার পৃষ্ঠপোষকদের কথাই চলে আসে এবং সেটা সিটি কর্পোরেশন তো একটা অবশ্যই আছে বা জেলা ক্রীড়া সংস্থা, কিন্তু এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা আছেন, স্থানীয় নানা রকমের ব্যবসায়ীরা আছেন, তাদের এবং নাগরিকদের সহযোগিতা। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা নারায়ণগঞ্জে বড় বড় ব্যবসা করছেন তারা যদি একটু সহযোগিতা করে, সহযোগিতার হাত খুলে দেয়, তাহলে কিন্তু আজকে নারায়ণগঞ্জে যে ফুটবলের আমি বলবো যে সব ধরনের খেলাধুলা আমরা যে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। আমি বলবো বাবুল ভাইদের মতো যারা অর্গানাইজার আছেন, নারায়ণগঞ্জে তো অনেক অর্গানাইজার আছে, যে সমস্ত অর্গানাইজার যাদেরকে যদি আমরা ঠিক মতো তারা যদি ঠিক মতো গাইড করতে পারে এবং পৃষ্ঠপোষক যদি ঠিক মতো হয়, তাহলে কিন্তু আবার সেই ঘুরে দাঁড়াবো নারায়ণগঞ্জ, আবার সেই নারায়ণগঞ্জের ঐতিহ্য আমরা ফিরে নিয়ে আসতে পারবো। নারায়ণগঞ্জের যে সুনাম ছিল স্বাধীনতার পরে ফুটবলের, সেই সুনামটা ফিরে নিয়ে আসতে পারবো। ক্লাবগুলো কিভাবে চলছে এখানে?
আসলে ক্লাবগুলি খুব দন্য দশার মধ্যে আছে। পাড়া ভিত্তিক ক্লাব বা অঞ্চল ভিত্তিক যে ক্লাবগুলি, এরা পৃষ্ঠপোষকতার অভাব, এদের নৈতিক সমর্থনেরও অভাব। নৈতিক সমর্থন বলতে বলতে যেখানে পাড়া মহল্লা বা এলাকার যারা সিনিয়র আছেন, যারা এটা এলাকাকে গাইড করেন, তারা খেলাধুলাটাকে বিশেষ একটা পছন্দের মধ্যে আনেন না। তো এক্ষেত্রে আমি মনে করি আগামীতে সিটি কর্পোরেশনের সুযোগ রয়েছে অনেক কিছু করার। নারায়ণগঞ্জে যে খেলার মাঠগুলি আছে, এটার অধিকাংশ মাঠের মালিকই সিটি কর্পোরেশন। এগুলো 1965 সনে এগুলি তদানীন্তন সরকারের আমলে এটা এই মাঠগুলি হয়েছে। নদীর উভয় পারে বেশ কয়েকটি মাঠ, বিশেষ করে নদীর পূর্ব পারে 5-6টা মাঠ আছে যেটা সিটি কর্পোরেশনের অধীনে। এগুলি এখনই মানে সময় মাঠগুলিকে সংস্কার করা এবং এগুলিতে খেলাধুলা যাতে নিয়মিত হয় সেই ব্যবস্থা করা। আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে দুজনের কাছে সাথে কথা বলতে চাই। আমরা ফুটবল, ক্রিকেট, শুটিং অনেক খেলার কথাই বললাম, পৃষ্ঠপোষকতার কথা বললাম, সাংগঠনিক অবস্থানের কথা বললাম, কিন্তু সেই জায়গা থেকে যে আমরা মহিলাদের খেলার কথা, নারীদের এই খেলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার যে বিষয়টা, এবং অনেক জেলাতে কিন্তু এখন মহিলা খেলোয়াড়দের আধিক্য আমরা দেখতে পাই। আমরা ফুটবলেও মেয়েরা ভালো করছে, ক্রিকেটে মেয়েরা ভালো করছে, অন্যান্য সকল জায়গায় ভালো করছে। সেখানে আমি একটু জানতে চাবো আপনাদের কাছে যে মেয়েদের নিয়ে এখানে ভাবনাটা কি, তাদেরকে কতটা এখানে পাওয়া যাচ্ছে, বা তারা মাঠে কতটা আসছে, ট্র্যাকে কতটা আসছে, সেটা একটু শুনবো। একটু বিরতিতে যাচ্ছি দর্শক, ভোটের সময় বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাই যে অন্যান্য জায়গায় তো ক্রিকেট, ফুটবলে, অন্যান্য শুটিংয়ে বা ব্যাডমিন্টনে সব জায়গাতে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নারায়ণগঞ্জের চিত্রটা একটু জানতে চাই। নারায়ণগঞ্জ আমরা মহিলা ফুটবলটা মোটামুটি ভালো চলছে, প্রশিক্ষণও হয়। এখান থেকে গত যে চ্যাম্পিয়ন হলো, এখানে 2-1 খেলোয়াড় ছিল, তার আগেও 4-5 জন নারায়ণগঞ্জের মহিলা ফুটবলার ছিল। তো ফুটবল টিমটা নিয়ে আমি বলতে পারবো যে এখানে নারায়ণগঞ্জ থেকে ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে। একটা ট্রেনিং ক্যাম্প হয়। আমরা পুরুষ ফুটবল একটু পিছিয়ে থাকলো, নারায়ণগঞ্জ ফুটবলটা মোটামুটি ভাবে যে একটা ট্রেনিং সেন্টারও আছে, যেখান থেকে ব্যক্তি উদ্যোগে ট্রেনিং করে আমরা এখান থেকে খেলোয়াড় সাপ্লাই দিচ্ছি, এবং বিভিন্ন সময় যে জাতীয় পর্যায়ে খেলা হয় সেখানে আমরা পার্টিসিপেট করছি। হ্যান্ডবল, ক্রিকেটে কি অবস্থা মেয়েদের, বা সাঁতারে? মেয়েদের যেটা বললাম, সাঁতারে তো সুইমিং পুল নাই, হ্যাঁ। সীমাবদ্ধতা আছে। আমরা নারায়ণগঞ্জ ক্লাবের যে সুইমিং পুলটা আছে, এটা অবশ্য সাইজে খুব ছোট, তারপরেও এটাতে মাঝে মাঝে এটাকে ব্যবহার করে আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম করি। এই সমস্ত খেলাগুলি এখন হয়ে গেছে স্কুল ভিত্তিকই এখন। তো এটাকে যদি আমরা স্কুলকেও যদি আমরা কিছু প্যাট্রোনাইজ করতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে প্লেয়ার তৈরি হবে। যেমন ক্রিকেটে 2-1টি স্কুল আছে যারা ক্রিকেটে অংশগ্রহণে আগ্রহী, বা হ্যান্ডবলেও আছে। এই খেলাগুলিতে মোটামুটি ওই স্কুল ভিত্তিকে এখনো চলতেছে। স্কুলের পর কলেজ পর্যায়ে এসে কলেজ পর্যায়ে দেখা যায় যে কলেজ পর্যায়ে এসে মেয়েদের, বিশেষ করে মেয়েদের খেলাটা নারায়ণগঞ্জ কলেজ আগ্রহী হয়, অন্য কলেজগুলি আর এতটা আগ্রহী থাকে না আর কি। আশাবুদ্দিন চুন্নু, আপনার কাছে যেখানে আসতে যাচ্ছি, যে যারাই ওয়ার্ড কাউন্সিলর কিংবা মেয়র হিসেবে আসবেন নির্বাচিত হয়ে সিটি কর্পোরেশনে, তাদের এই ক্রীড়াক্ষেত্রে, ক্রীড়াঙ্গনের জন্য কোন কাজ দিয়ে শুরু করা দরকার, কোন জায়গা থেকে আবার যাত্রা শুরু করা উচিত? আমি মনে করি যে বিগত মেয়র যে ছিলেন উনি কিন্তু আমাদের জন্য অনেক সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের মহিলা ফুটবল। যে আমরা এখানে মুসলিউদ্দিন আহমেদ খন্দকার, যে চাচা বলে আমরা যাকে ডাকি, সে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই মহিলাদেরকে নিয়ে ট্রেনিং করতো, এখনো করে। যখন আমরা একটা টিম চ্যাম্পিয়ন হলাম জাতীয় পর্যায়ে, তখন আমরা মেয়রের কাছে গেলাম, মেয়রকে বললাম যে এই যে আমরা এই খেলোয়াড়দেরকে নিয়ে আসছি, প্র্যাকটিস করে ঠিকমতো খেতে পায় না, সকালে নাস্তা দিতে পারে না, তা আমাদের মেয়েদের জন্য কি করা যায়। তিনি তাৎক্ষণিকভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়ে প্রত্যেক মেয়েকে প্রায় 20 জন না 22 জন 5,000 টাকা অনুদান প্রত্যেক মাসে এখনো দিয়ে আসছে। তো এইরকম যদি হয় যে ছেলেদের বেলায় যদি তারা করে, এবং মাঠগুলো যদি পুনঃসংস্কার করে দেয়, খেলার অবস্থান করে দেয়, আমরা যদি সিটি কর্পোরেশনের নামে একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে যদি রেগুলার করতে পারি, নিয়মিতভাবে করতে পারি, তাহলে কিন্তু ফুটবলের ব্যাপারটা আমি বলতে পারি যে নারায়ণগঞ্জ শহরে আবার জেগে উঠবে ফুটবল। সেই জন্য আমি প্রত্যাশা করছি যেই মেয়র হয়ে আসবেন তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে
ক্রীড়া ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ভূমিকা যেন অসম্ভব ভালো থাকে। ক্রীড়া বান্ধব তাদেরকে হতে হবে, ক্রীড়া বান্ধব ক্রীড়া অনুরাগী হতে হবে, রাইট। কাউন্সিলর এবং মেয়র সাহেবদের। প্রত্যেকেই। একইভাবে আমি আপনার কাছে জানতে চাই যে আপনার দাবি প্রত্যাশা কি? দাবি বা প্রত্যাশা মেয়রদের কাছে, বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলরদের কাছেও, যে তারা যাতে নিজ নিজ এলাকায় যে খেলার মাঠগুলি আছে সেই মাঠগুলিতে যাতে শুধু খেলাধুলাই করা যায় সেই ব্যবস্থা যাতে তারা উদ্যোগী হয়ে করেন, এটা তাদের এই প্রতিশ্রুতি দিতে হবে। এবং মেয়র যিনি নির্বাচিত হয়ে আসবেন তার কাছেও আমাদের দাবি থাকবে যে পৌরসভার সিটি কর্পোরেশনের যে মাঠগুলি আছে এই মাঠগুলি যাতে খেলার জন্যই আমরা ব্যবহার করতে পারি, সেভাবে যাতে সংরক্ষণ করা হয় মাঠ। একটা বিষয় মানে আলোচনায় এখন আসেনি, সেটা একটু আনতে চাই আপনার কাছে, সেই যে ইনডোর গেমসেও কিন্তু বিভিন্ন দাবা এই জাতীয় খেলাও কিন্তু নারায়ণগঞ্জের একসময় সুনাম ছিল। এখনো দাবায় এখনো আছে, এখনো বিশেষ করে মেয়েদের দাবায় এখনো যেমন জাতীয় পর্যায়ে 4 জন 5 জন আমাদের এখান থেকে খেলে, এরা চ্যাম্পিয়ন হচ্ছে, রানার আপ হচ্ছে, লিজা শারমিন এরা। তো দাবাতেও আসলে প্রাথমিক অবস্থায় আমরা যেটা দেখেছি যে পাড়া ভিত্তিক যে ক্লাবগুলি তারাই দাবা খেলাটা শুরু করেছিল, পরে আমাদের সিনিয়র খেলোয়াড়রা এসে ওটার সঙ্গে সম্পৃক্ত হয়, যার কারণে এই বর্তমানে যেই খেলোয়াড়গুলি তৈরি হয়ে আসছে। এবং আগামীতে আশা করি যে দাবাতে আগামীতে আরও খেলোয়াড় আমরা তৈরি করতে পারবো, তবে তাদের সুযোগ সুবিধা দিতে হবে। এটা জেলা ক্রীড়া সংস্থাই হোক আর সিটি কর্পোরেশন হোক বা জেলা প্রশাসনই হোক। সার্বিকভাবে খেলাধুলা ক্রীড়াঙ্গনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিভাবক হিসাবে মেয়র এবং কাউন্সিলররাই এগিয়ে আসবেন এবং তাদের সহযোগিতা এবং সামনে থেকে তাদের নেতৃত্ব দেওয়ার দিকে নিশ্চয়ই আপনারা অবশ্যই আমরা চাই যে যারা নারায়ণগঞ্জে যারা কাউন্সিলর হবেন, সিটি মেয়র হবেন, তারাই এগিয়ে আসবেন যে এই নারায়ণগঞ্জের স্পোর্টসটাকে যে হেলদি করার জন্য যা যা প্রয়োজন তারাই করবে, আমরা তাদের সহযোগিতা। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই পর্যন্ত, এই নারায়ণগঞ্জের খেলাধুলা নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নতুন যারা আসছেন নারায়ণগঞ্জের নগর ভবনে, তাদের কাছে খেলাধুলার বা ক্রীড়াঙ্গনের মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনায় আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের ভোটের সময় দেখা হবে আগামী দিন, সেই পর্যন্ত সবাই সুন্দর থাকুন।